সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি শেখ হাসিনা হইতে চায় যে আমি নির্বাচন ম্যানিপুলেট করব, সে শেখ হাসিনার পথে চলতে হবে, উপায় নেই। বাংলাদেশ আবার একটা এরকম স্বৈরাচারের অধীনে যাবে। 4টা নির্বাচন ফেয়ার, অ্যাকসেপ্টেবল হবে, সবাই পার্টিসিপেট করতে পারবে। 20 বছর পর আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখতে পারবো, যদি ওই অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয়, মানে পৃথক পৃথক যেটা হয়। আর নির্বাচনে যে ক্ষমতায় আসবে ম্যাক্সিমাম 1 বছর সে থাকতে পারবে। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যও ছিলেন। এই বড় নির্বাচন পরিচালনা করবার জন্য ইসির সামনে তো বড় বড় চ্যালেঞ্জ, এবং আমি দেখছি যে 28,000-এর বেশি সংখ্যক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ইসিই করেছে। 22টি বড় পদক্ষেপও নিয়েছে ইসি। তাহলে আসলে এই সংকট সমাধানে ইসি আসলে কি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? আমরা ইসি বলছি, ইসি টেকনিক্যালি বা থিওরিটিক্যালি ইসি এটা, কিন্তু এটা আসলে ইসি না। আমাদের সংবিধানে ইসিকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। আর সংসদ নির্বাচন যে আইনের ভিত্তিতে হয়, আরপিও, সেটাও বেশ শক্ত, অনেক ক্ষমতা দিয়েছে। কিন্তু দিনের শেষে যে নির্বাচন সরকার প্রধান, এটার প্রমাণ হচ্ছে শেখ হাসিনার সময় শেখ হাসিনা কিন্তু বলতেন ইসি স্বাধীন করে দিয়েছি, আইন হয়েছে, ইসি তো সব করতে পারে না। এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের আলাপ এনেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি মনে করি আমাদের দলগুলোর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, এবারকার নির্বাচনে দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যদিও সরকার কোনোদিন দলের আন্ডারস্ট্যান্ডিং এর প্রতি মাথা ব্যথা করা উচিত না, কারণ সরকার আছে, ইসি আছে, তারা বেতনভুক্ত প্রজাতন্ত্রের কর্মচারী। আমি সোজা বাংলায় বলে দিই, তারা বেতনভুক্ত মানুষ, কমিশনে আছেন, ওনার প্রজাতন্ত্রের কর্মচারী না হলেও ওনার বেতনভুক্ত, ওনারা টাকা নিচ্ছেন এই কাজগুলো করার জন্য। আবার ইসিতেই প্রজাতন্ত্রের কর্মচারী আছে বেতনভুক্ত, সরকার পুরোটা বেতনভুক্ত সরকার। সুতরাং তাদের কাজ হলো কে কি করছে আমি দেখবো না, আমি স্টেপস নেব। কিন্তু আমরা একটা বিশেষ অবস্থায় আছি তো, শেখ হাসিনা যে পরিমাণ ধ্বংস করে গেছে এই দেশকে, এটা থেকে কাটিয়ে উঠতে আমি হতাশ না। কেন? কারণ যা যা ঘটছে আমি এগুলো এক্সপেক্ট করেছি, সেজন্য আমি হতাশ না। আপনি হতাশ হবেন কি হবেন না ডিপেন্ড করে আপনি কি এক্সপেক্ট করেছেন তার উপরে। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকগুলো টিভি চ্যানেলে, টক শোতে, বাইরের বিভিন্ন প্রোগ্রামে আমার এই বক্তব্য আছে। আমি সবাইকে প্রত্যাশা কমিয়ে রাখার কথা বলছিলাম। আমরা কেন যেন অনেক প্রত্যাশা করছিলাম, যেহেতু অনেক মূল্য দিয়ে আমরা এই বিজয়টা পেয়েছি। সো আমি একেবারে হতাশ না এই কারণে, তার মানে এই না যে অনেক ভালো কিছু অপেক্ষা করছি, আমি তা মনে করছি না। কিন্তু আমি হতাশ না, কারণ এগুলো হয়। ওই যে বললাম, আমি অন্য দেশগুলো দেখছি তাদের জার্নিটা কেমন ছিল। আমরা যদি এই মুহূর্তকে কম্পেয়ার করি ইজিপ্টের সাথে, তিউনিসিয়ার সাথে, বাকি 3টার সাথে করলামই না, ওরা তো সিভিল ওয়ার করেছে। দুটোর সাথেও যদি করি, আমরা এখন পর্যন্ত বেটার অবস্থায় আছি। আমরা এনগেজিং আলোচনা করেছি, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে, নির্বাচনটা যদি হয়ে যায়, এই যে প্রতিষ্ঠানের কথা বলেন, আমি একমত, এটা খুবই ভয়ঙ্কর কথা হলো, দুদকের সুপারিশ কেন আমলে নেবে না, আমি একমত। কিন্তু কি হয়, আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ছোট, আমরা বারবার বলছি একটা নির্বাচন বারবার ঠিকঠাক মতো হতে হবে, এটা ফ্যাক্ট। সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি শেখ হাসিনা হইতে চায় যে আমি নির্বাচন ম্যানিপুলেট করব, সে শেখ হাসিনার পথে চলতে হবে, উপায় নেই। বাংলাদেশ আবার একটা এরকম স্বৈরাচারের অধীনে যাবে। কিন্তু সে যদি এটা ডিসাইড করে, ঠিক আছে আমি যাই করি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং আমি ফল মেনে নেব, তখন কি হয়, এই যে দুদক ঠিকমতো পুনর্গঠন করা হলো না, দুর্নীতি হলো, বিরোধী পক্ষ কিন্তু সরকারকে দায়ী করবে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, মাহবুব কামাল ভাইয়ের এই জিনিসটা উনি দেখছেন, কিন্তু উনি আসলে এটার সাথে বড় হননি। আমরা আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে গ্রো করেছি। সেটা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, এটার মধ্যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আছে, কিন্তু এটা পাওয়ারফুল হয়ে উঠছে। আপনি এখন চাইলেই যে কোনো রকমভাবে যা তা করে ফেলতে পারবেন না, সরকারের উপরে চাপ তৈরি হবে। সো দুর্নীতিও আমি মনে করি সে যদি আবার নির্বাচিত হতে চায়, তার একটা লিমিট তাকে আনতে হবে, সেই লিমিটটা বা বার তাকে দিতে হবে, কারণ বিরোধী দল আপনার এগুলো ব্যবহার করবে। সেইভাবেই আস্তে আস্তে আমার এই জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম, আমরা যদি 4টা নির্বাচন ঠিকমতো করতে পারি, আর কিছু লাগবে না। 4টা নির্বাচন ফেয়ার, অ্যাকসেপ্টেবল হবে, সবাই পার্টিসিপেট করতে পারবে। 20 বছর পর আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখতে পারবো। এটা আমার তত্ত্ব না, এই তত্ত্বগুলো যারা দিয়েছেন ইনফ্যাক্ট খুবই বিখ্যাত দুজন মানুষ, ড্যারন এসেমাগলু এবং জেমস রবিনসন। ওনাদের একটা বিখ্যাত বই আছে, ওয়াই নেশনস ফেইল। ওনারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। একসময় এগুলোকে করা হলো, কিন্তু এটাকে এখন তত্ত্ব হিসাবে দেখা, তার প্রমাণ হলো গত বছর তারা অর্থনীতিতে নোবেল পেয়েছেন। না, কিন্তু একটু আগ্রহ ছিল মাহবুব ভাই, আসবো। আপনি বলছেন সব ধরনের অংশগ্রহণে নির্বাচন প্রশ্ন করা, অংশগ্রহণমূলক বলেছি,
অংশগ্রহণমূলক নির্বাচন। নিশ্চয়ই আমি একটা এখানে বলে রাখি, আওয়ামী লীগের বিচার চলছে। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সমর্থন আছে বলে পার্টিসিপেট করতে দিতে হবে কিনা, সেটার জবাবও আমার কাছে আছে। আপনি আমি শুনেছি সে জবাব, সেটার অন্য। কিন্তু যদি বিচারে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ দায়ী না, আমরা তো বিচার চাইছি, কনভিক্টেড হয়নি, তাহলে আওয়ামী লীগ আসবে। এটা নিয়ে সমস্যা কি? আমাদের তেতা বড়ির মতো এটা গিলতে হবে। গণতন্ত্র মানে কিন্তু সেটা যে আমার মতো হয় নাই, কিন্তু আমি যেহেতু কোর্টের সালিশ মেনেছি, আমি আওয়ামী লীগকে বিচারে নিয়ে যেতে চেয়েছি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে সে জড়িত আছে, তাকে নিষিদ্ধ করো, আমি এটা চেয়েছি। কোর্ট যদি সবকিছু দেখে মনে করে সে সংগঠন হিসেবে জড়িত ছিল না, তাই সংগঠন নিষিদ্ধ হবে না, আমরা এটা অ্যাকসেপ্ট করবো। এবং তখন আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে হবে, তাকে নির্বাচন করতে দিতে হবে। এই নির্বাচন বা তার হচ্ছে না, তার পরের নির্বাচনে সেটা হচ্ছে। জামাত কিংবা বিএনপির মতো বড় দলগুলো তো এই যেই ভাবধারার রাজনীতি আওয়ামী লীগ করেছে, বা তাদের যে সমর্থক রয়েছে বা ভোটার রয়েছে, তাদের ভোটের জন্যও তো এখন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। হ্যাঁ, সেটা তো যাবেই, সেটা যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ওই যে বলছি, সব দল বলতে আমি বোঝাচ্ছি যদি সে বিচারে প্রমাণিত হয় যে সে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হিসাবে করে নাই, ব্যক্তিরা করেছে, ব্যক্তির বিচার হোক, এটার হবে না। সো আমরা এটা অ্যাকসেপ্ট করবো। আওয়ামী লীগকে পরের নির্বাচনে কারো ভালো না লাগলেও আমাদেরকে এগ্রি করতে হবে। নিশ্চয়ই। ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। একই সঙ্গে একদমই শেষ প্রান্তে রয়েছি, কারণ আপনি যদি কোনো কিছু যোগ করতে চান, এবং বাংলাদেশের সামনের কি অপেক্ষা করছে না, জাহেদের যে 4-5টা ইলেকশন হলে ভালো হয়ে যাবে, থিওরিটিক্যালি সাউন্ডস ভেরি সুইট, বাট প্র্যাকটিক্যালি যারা এই থিওরি দিছে তারা আমাদের অ্যানথ্রোপোলজিকে অ্যাকাউন্টে নেয় নাই। এটা একটা সমস্যা। মানে অ্যানথ্রোপোলজি ডিটারমিনস মেনি বিহেভিয়ার্স, হ্যাঁ, অনেক ব্যবহারকে, আচরণবিধিকে নিয়ন্ত্রণ করে। যাই হোক, এখন 4-5টা নির্বাচন যে হয়, মানে কিছুই করতে পারবে না আমাদের দেশে। আমি কি হবে আমি প্রেডিকশন দিব একটু পরে। এটা যে প্রমাণ, এটা হয় না, এটার প্রমাণ আমরা পাইছি। যেমন ধরেন 91-এর নির্বাচন এত ফেয়ার হলো না। 93-তে না 4-এ, যে 3-তে বোধ হয় মাগুরার 2 নির্বাচন, হ্যাঁ, যেখানে একটা সিট হারলে তার ক্ষমতার কোনো সমস্যা হবে না, হ্যাঁ, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সিট আছে, একটা সিট হেরে গেলে কোনো ব্যাপার না। সেইটা জেতার জন্য চিফ ইলেকশন কমিশনারকে মাগুরা ছেড়ে পালায় আসতে হয়েছে, হ্যাঁ। এবং তখন আমি চিফ ইলেকশন কমিশনের সাথে টেলিফোনে কথা বলছিলাম, আমি তখন জায়গা দিনে, কি ভাই আপনি পালায় আসলেন কেন? যাই হোক, তারপরে 3টা নির্বাচন তো হয়েছে অ্যাটলিস্ট, তাই না? 91, 96, 2001 না 2009টা ধরলাম, যেটা মানে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং করছে, ধরে নিলাম। এই 3টা তো হয়েছে না, কি হয়েছে? হোয়াট ইজ দ্য রেজাল্ট? না 2001-এর ইলেকশনকে আমি ওটার মধ্যে ধরি না, আমার একটা ব্যাখ্যা আছে, এটা একটু বলে দিই। যোগ করবেন, রেডি। 2001-এর ইলেকশনটাকে আমরা অন্যভাবে দেখি। একটা ইলেকশন আসলে কিভাবে কাজ করে ডেটারেন্ট হিসাবে, যে আপনার সামনে একটা ইলেকশন আছে। বিএনপি 2001-এর সরকারটা ভালো নির্বাচনে নির্বাচিত হয়েছে, ফ্যাক্ট। কিন্তু সে না সামনে একটা নির্বাচন দেখছিল না। আমাদের নিশ্চয়ই এখন মনে পড়ে, আমরা এই আলাপগুলো এখন কম করি, তত্ত্বাবধায়ক সরকারকে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা ছিল। আচ্ছা, তাতে কি হয়েছে? ওই সরকারটা মনে করেছে আমি পরের বার থেকে যাব। আপনি কাঁপবেন কখন জানেন? যখন আপনি আনস্টেবল হবেন, যে পরের নির্বাচনে আমি হেরে যেতে পারি, এই ভয়টা থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন যাই হোক, এখন আমি প্রেডিকশন দেই, যেটা হচ্ছে ইউ ক্যান রাইট ইট ডাউন, হ্যাঁ, জট ডাউন করতে পারেন আপনি। সেটা হচ্ছে নির্বাচন যদি হয়, ইট উইল বি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি এভার। হ্যাঁ, আচ্ছা, যদি ওই অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয়, মানে পৃথক পৃথক যেটা হয় যদি হয়। আর নির্বাচনে যে ক্ষমতায় আসবে, ম্যাক্সিমাম 1 বছর সে থাকতে পারবে। আপনি জট ডাউন করে রাখেন, আমি যদি মরে যাই তখন এইটা আমার আত্মীয় স্বজনকে দেখায়েন, যে দেখেন আপনার ভাই বা আপনার ছেলে এই বলছিল। 1 বছরের বেশি টিকতে পারবে না। সোসাইটি কোন জায়গায় চলে গেছে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন না, হ্যাঁ, কোন জায়গায় চলে গেছে। এমন নির্বাচনের প্রত্যাশা কি বাংলাদেশের মানুষ করে? কমফোর্টেবল ইলিউশন। আমি দেখতেছেন না কি অবস্থা সোসাইটি, এবং দেখবেন আরো ওই তো আমাদের সোশ্যাল ডিনামিক্সটা হয় কি, মানে ভালোর দিকে যায় না, খারাপের দিকে আরো খারাপ হইতে থাকে। দেখেন আমরা মানে যদি এরকম হইতো যে না এটা গ্রাফটা ভালোর দিকে যাবে না, মানে কতগুলি এমন ফ্যাক্টর যুক্ত, এগুলি আপনার এই একটা বড় ধরনের একাডেমিক আলোচনা দরকার, বুঝছেন? এটা সামান্যতে হবে না। সোসাইটি এমন জায়গায় চলে গেছে, আমি বললাম যদি পৃথক ইলেকশন হয়, অ্যারেঞ্জমেন্ট ইলেকশন যদি না হয়, যে জামাত এতটা, এনসিপি এতটা, তাইলে একটা মোটামুটি পিসফুল ইলেকশন হবে। যদি পৃথক হয়, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমরা তো আমরা দিনের ভোট রাতে দেখছি, তাই না? বুথ ক্যাপচারিং দেখিনি কিন্তু, হ্যাঁ, বলে দিলাম। এখন
এবং তারপরে যে ক্ষমতাটা নিবে এটা 6 মাস 1 বছর। হ্যাঁ, এইটা মানে একটা স্টেবল গভর্নমেন্ট এই দেশে আগামী 25 বছরে আপনি আশা করেন না। হ্যাঁ, না, এটা তো অনেক উদ্বেগজনক জাহিদুর রহমান। তাহলে আমি এতদিন বলে ধরে এই 14 মাসের আলাপ আলোচনা, রাজনৈতিক মতৈক্য, অনৈক্য সমাধানের জন্য ভাইয়া যেটা বলছেন এই ধরনের বাস্তবতা হয় নাই যে তা না, আমি সেটা বলি। সেটা হচ্ছে মিশরে এটা হয়েছে। সব কিছুর পর একটা নির্বাচন হলো, ওখানে মুসলিম ব্রাদারহুডের মুরসি নেতৃত্বে ভালো নির্বাচনই হয়েছে, জিতেছে, কিন্তু শেষ পর্যন্ত ওখানে মিলিটারি ইন্টারভেনশন হলো এবং শেষ পর্যন্ত সিসি এখনও ক্ষমতায় রয়ে গেছে। মানে এই ধরনের একটা মডেল উনি আশঙ্কা করছেন। আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না হলো ওই যে বললাম যে বাংলাদেশে এই ধরনের একটা মানে মিশরের আপরাইজিংয়ের সাথে আমাদের বেসিক পার্থক্য আছে। বাংলাদেশের মানুষ যেভাবে এবং বছরের পর বছর, আমাদের কিন্তু খালি জুলাই আগস্টে যে হয়েছে তা না, বাংলাদেশে খুবই সংগঠিত একটা রাজনৈতিক দল আছে এবং যে পরিমাণ ফাইট করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বাংলাদেশে একটা মিলিটারি ইন্টারভেনশন বা অন্য কোনো ফর্মের একটা গভর্নমেন্ট খুব লম্বা সময় থাকবে আমার মনে হয় না। তবে একটা জায়গায় আমি কিন্তু মিলিটারি ইন্টারভেনশন বলি না, সেটা বলি এনি ফর্ম। হ্যাঁ, এনি ফর্ম। কিন্তু আমি আবার একটা কথা বলি, এটা একটা জায়গায় আমি একমত। এটা আমরা নাম ধরেই বলি, ধরে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি নির্বাচন হলে। এটা কিন্তু ফ্যাক্ট। আপনি যদি মোটা দাগে মানুষকে সুশাসন দিতে না পারেন, আপনি ক্ষমতায় থাকবেন না। আচ্ছা, নিজে নেপালের সরকারটা তো বৈধ সরকার ছিল, শেষ পর্যন্ত কিন্তু ফেলে দিয়েছে। ইন্দোনেশিয়াতে পড়ে করে পড়ে নাই, ওইটাও বৈধ সরকার। শ্রীলঙ্কায় রাজাপাকসে বৈধ সরকার ছিল, কিন্তু ক্ষমতায় রাখে নাই। এই জেনজি যারা শেখ হাসিনার এই মারাত্মক অপারেশন বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যদি মোটা দাগে সুশাসন এবং কর্মসংস্থান ঠিক করতে না পারেন, অর্থনীতি ঠিক করতে না পারেন, মানুষ ফেলে দেবে আপনাকে। এটা পারবে না। এটা আমি আর আপনি শেখ হাসিনার মতো গুলি করেই টেকা যায় নাই, আর আপনি ওর মতো গুলি আর করতে পারবেন। আমি একটা জিনিস বলি, এই যে অর্থনীতির যে অবস্থাটা, হ্যাঁ, এই যে ইনভেস্টমেন্ট নাই, ইলেকশন হলে এগুলো খুব দ্রুত বেড়ে যায়, ঠিক হয়ে যাবে আমার মনে হয়। নিশ্চিত। আমার মনে হয় না যে বিএনপি হায়ারার্কির বা হাইকমান্ডের ওই ধরনের ক্যাপাসিটি অথবা স্যাগাসিটি আছে যে এই জটিল পরিস্থিতিকে হ্যান্ডেল করে দেশটাকে আগায় যায়। আই ডোন্ট থিঙ্ক দে আর কেপেবল এনাফ। আই ডোন্ট থিঙ্ক।